৭২ সালে মুজিববাদী সংবিধানের পরিবর্তন চান সমন্বয়কেরা, আবার কবর রচনা করতে চান। সংবিধানের পরিবর্তনটা কেন প্রয়োজন, এর পরিবর্তন আসলে কারা করবে? আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা যেন করা হয়, পুরোপুরিভাবে যেন বাতিল করা না হয়। কি করা উচিত বলে মনে করেন আপনি? সংবিধান সংস্কার বিষয়ক একটা কমিশন করেছে, সেই কমিশন অনেক প্রস্তাব নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, সেখান থেকে কি বেড়ে আসবে জানি না। আর ওনারা তো কোনো রাজনৈতিক দলও করেন নাই, ওনাদের সঙ্গে বসার হয়তো কোনো সুযোগও নাই, কিন্তু সেই সংস্কার কমিশন আবার ওনাদের একজন প্রতিনিধিও আছে, তাই না? মাহফুজ আলম সংস্কার কমিশনের মধ্যে আছে। এখন আলটিমেটলি কি হবে এটা কিন্তু বলা কঠিন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি ওনাদের কথার মধ্যে ভুল আছে। ভুলটা কিভাবে আমি বলি, যে ওই যে মুজিববাদী সংবিধান, ভাই মুজিববাদী সংবিধান জিনিসটা কি? হোয়াট ইজ মুজিববাদ? আপনি গত 15 বছর আওয়ামী লীগ দেশের ক্ষমতায় ছিল, আপনি শেখ হাসিনার মুখে মুজিববাদ শব্দটা একবারের জন্য উচ্চারিত হয়েছে কেউ বলতে পারবে? আপনি শুনেছেন? আমি শুনিনি, আমিও শুনিনি। বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন উনি নিজেও কি কোনো মুজিববাদের কথা বলেছেন? তাও বলেননি। এরা মুজিববাদ শব্দটা পেল কোথায়? হয় কি, আমি বারবার বলি যে এক বইয়ের পাঠক থেকে সাবধান। এরা মেধাবী, কিন্তু ওরা একটা দুইটা এক লাইনে দুই একটা বই পড়ছে, এদের পড়াশোনার জ্ঞান খুবই সীমিত। মুজিববাদ শব্দটা শেখ হাসিনা অথবা শেখ মুজিব একবারের জন্য উচ্চারণ করছে, আমাকে দেখা কেউ? মুজিববাদ নামে একটা বই লিখেছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস, তার সেই বইয়ের কোন রকম গ্রহণযোগ্যতা কারো কাছে নাই, এবং শেখ মুজিবের কাছেও ছিল না। মুজিববাদ কেমনে হলো ভাই? মুজিববাদ জিনিসটা কি? আমি তো মুজিববাদী বুঝি না, তারা মুজিববাদ পাইল কই? কারণ মুজিববাদী সংবিধান মানে এইভাবে ডিফাইন করলে তো সমস্যা। এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের রাজনীতি আছে, কিন্তু এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা অথবা কোনো আপনার জ্ঞানের প্রকাশ আমি দেখি না। কতগুলি ছেলে ছোকরারা করতেছে এই কাজগুলো। আমি এখনই এদের সামনে এই ধরনের শব্দ কখনো আগে উচ্চারণ করি নাই, কিন্তু এখন আমি করছি। তাদের জ্ঞান দেখে, তাদের কর্মকাণ্ড দেখে, তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি। এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল। এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে, নানা রকম বিতর্কে নিজেদের জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরোর দিকে ধাবিত হচ্ছে। আমি তো ওদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন, 10টা আসন জিতে আসেন ভাই। তারপর আমি আপনাদের সামনে আমার নিজের যা বলেছি সব প্রত্যাহার করে নাকে খত দিব। 10টা আসন জিতে আসেন ভাই, এত সহজ না। মানুষের মন, মানুষের সঙ্গে আলাপ করছেন, মানুষ কি বলে জানেন আপনারা? আপনারা মনে করেছেন আপনার বিশাল শক্তি হয়ে গেছেন। দেখি না কালকে 31 তারিখে কি হয়, দেখি তারা কি করে, কি প্রোক্লেমেশনটা দেয়, দেখি একবার একটুখানি। জি, সেই প্রোক্লেমেশনে নতুন রাজনৈতিক ব্যবস্থার ইশতেহার থাকবে, তাতে বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক পরিবেশের জন্য কি ধরনের প্রভাব ফেলবে এই প্রোক্লেমেশন? আমার কাছে মনে হয় কোনো প্রভাব ফেলবে না। যতটুকু প্রভাব ফেলেছিল, এরা তো বলেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগ করতে হবে, বলছিল না? পদত্যাগ করছে। তাদের কি হয়েছে? তারা কি করতে পারছে? তারা কি করতে পারছে? সরকার সমর্থন করলে তাদের এটা প্রভাব ফেলবে, আর যদি সরকার তাদেরকে তাদের এই দাবিতে সমর্থন না দেয়, তাহলে আরেকবার প্রমাণিত হবে যে তারা আসলে একটা ফাঁপানো বেলুন ছাড়া আর কিছু নয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে তো এরই মধ্যে বলা হচ্ছে যে এটা সরকার বিষয় নয়, এটা তৃতীয় পক্ষ করছে বা কিছু। আবার আপনিই বলছেন যে সরকারের একটা অংশ তো সেখানে রয়েছে, কারণ সরকারের একজন উপদেষ্টা এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। ঐতিহাসিক বিভিন্ন স্তরে বঞ্চিত জনগণের স্বপ্ন এই ঘোষণাপত্রের মাধ্যমে পূর্ণ হবে। জনগণ কি ধরনের আসলে পরিবর্তন চায় বা সে আশা আকাঙ্ক্ষা কি তারা এই অল্প সময়ের মধ্যে অনুধাবন করতে পেরেছেন মাত্র এই কয়েক মাসের মধ্যে? আমি মনে করি না এখন পর্যন্ত। আমাদের জনগণ এই আন্দোলনের সময় জুলাই মাসে অথবা অগাস্ট মাসে শেখ হাসিনার পতনের পর এদেশের জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছিল, যে প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার দিকে এই সরকার কিংবা এই দেশ অগ্রসর খুব বেশি একটা হচ্ছে বলে আমাদের জনগণ মনে করে না। তারপরেও যতটুকু বা মনে করে এই যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো করেছে, এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকুকেও নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে 31শে ডিসেম্বরের যে প্রোগ্রামটা,
এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছে বলে আমার ধারণা। জি, আর এই যে আন্দোলনের উদ্যোগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের ভবিষ্যৎ কি সঠিক রাজনৈতিক দিশা পাবে বলে আপনি মনে করেন? যদি আপনি হতাশার কথাও বলছেন, অসন্তুষ্টি অনেকটা প্রকাশও করছেন, আসলে কি তারা কোনো ধরনের সঠিক রাজনৈতিক দিশা পাবে দেশের মানুষ? এটা বড় কঠিন আসলে। আমি মনে করি যে তারা যদি শুরুতে রাজনৈতিক দল করতো তাহলে তারা তাদের মধ্যে একটা রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকতো, রাজনৈতিক একটা আদর্শ থাকতো। তাদের রাজনৈতিক আদর্শ যে কি এটা আমি এখনো বুঝতে পারছি না। তারা যে আসলে কি চায় সেটাও আমার কাছে ক্লিয়ার না। তারা সেই হয়ে গেছে, আপনার ঘটনা ঘটছে অগস্টে, ডিসেম্বরে আইসা বলে তাদের এখন একটা প্রক্লেমেশন করতে হবে। তাহলে এতদিন দেশ চললো কিসের উপর ভিত্তি করে? এতদিন পরে তাদের মনে হলো যেটা রেভুলেশন হলে এখানে কি আফটার রেভুলেশন there should be a revolutionary government? কই সে রেভুলেশনারি গভর্নমেন্ট কোথায় আছে? এখানে কেউ রেভুলেশনারি গভর্নমেন্ট কি? গভর্নমেন্টের প্রত্যেকটা লোক থাকবে যা নাকি আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। এই সরকারের মধ্যে যে উপদেষ্টা আছে 24 জন, তার মধ্যে খুব বেশি হলে 4 থেকে 5 জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল, বাকিরা তো কেউ আন্দোলনের সঙ্গে ছিল না। তাহলে কেমনে কি হলো? তাহলে এটা কি বিপ্লবী সরকার আপনি কিভাবে বলবেন? কাজেই ভাই এগুলি বলার জন্য বলা এবং হয়তো একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা ছাড়া আর কিছু না। মানে মানুষের এগুলি রাইখে মানুষের জীবনযাপন নিয়ে চিন্তা করেন, মানুষের অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবেন। দেশের অবস্থা কিন্তু ভাই ভালো না, মানুষ কিন্তু আরামে নাই, মানুষ খুব কষ্টে আছে। জি, ভাবতে অনুরোধ করবো। জি মাসুদ কামাল ভাই, আপনি আতঙ্ক শব্দটা ব্যবহার করছেন, যদিও আমরা দেখেছি যে ছাত্রদের ডাকে শেখ হাসিনার পতনের আন্দোলনে সেই শহীদ মিনারেই লাখো মানুষ উপস্থিত হয়েছিল এবং শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছেন, বাংলাদেশ ছেড়ে তিনি চলে গিয়েছেন বা পালিয়ে গেছেন। আপনি এখন তাদের ডাকটাকে বা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকটাকে আপনি আতঙ্ক হিসেবে কেন মনে করেন, যে মানুষের মনে আতঙ্ক বা ভীতি তৈরি করবে তারা? কারণ তখন তখনকার ডাক আর এখনকার ডাকের পার্থক্যটা বলি। তখন একজন চিহ্নিত ভিলেন ছিল, দেশের প্রত্যেকটা মানুষের কাছে শেখ হাসিনা ছিলেন একজন ভিলেন, একজন দানব। কাজে দানবের বিরুদ্ধে, দানবের অত্যাচারের বিরুদ্ধে, দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে, সেই ডাকটা ইম্পর্টেন্ট না, ওখানে সবাই যাওয়ার নিজস্ব একটা তাগিদ অনুভব করেছিল। কে ছিল এই আন্দোলনের নেতা? কোনো নেতা ছিল না, কিন্তু তাও মানুষ গিয়ে হাজির হয়েছে ওখানে। ওটা হলো মানুষের স্বতঃস্ফূর্ত অবস্থান। আর এখন বলেন তো ভিলেনটাকে, এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন কার বিরুদ্ধে? না, এখন যেটা বলা হচ্ছে মাসুদ কামাল সাহেব, এখন যেটা বলা হচ্ছে যে প্রশাসনের সর্বস্তরে ফ্যাসিবাদের দোষরা রয়েছে। সবশেষ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সে প্রসঙ্গে আমরা আসবো, সেটাও আওয়ামী লীগের দিকেই আসলে আঙুলটা তোলা হচ্ছে। এই সব কিছু যেন বন্ধ করা হয়, এগুলো যেন না হয়, নতুন একটা বিপ্লবী জোশ নিয়ে বা নতুন কোনো কিছুর ঘোষণা তৈরি হবে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, আওয়ামী লীগ একেবারে অপ্রাসঙ্গিক করা হবে, নতুন ভাবে শুরু হবে নতুন বছর। এটাতে কেন জনগণ তাহলে আতঙ্ক বোধ করবে, বা আপনিও কেন আতঙ্ক বোধ করছেন? তারা যেটা করতে চাচ্ছে তাদের ওই কাজটা করতে বাধা দিচ্ছে কে? আপনি আমি তো বললাম ভিলেনটাকে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো মৃত দল, এখন প্রায় মৃত দল। আওয়ামী লীগ কি ফিল্ডে আছে? আওয়ামী লীগ কি মিটিং মিছিল করে? শেখ হাসিনা দেশে আছে? আওয়ামী লীগের কোন সেন্ট্রাল লিডার দেশে আছে? সরকার তো তাদের কথা শুনে, তারা যা বলে সরকার সেটাই শুনে। তো শোনার পর তাহলে তারা কার বিরুদ্ধে আন্দোলন করতেছে এখন, এটা আপনি আমার বুঝান। হ্যাঁ, আপনি বলছেন যে সচিবালয়ে আগুনের পিছনে আওয়ামী লীগ আছে, আমি এটা বিশ্বাস করি না। আমি কেন বিশ্বাস করি না সেটা আমি বলি। যে আওয়ামী লীগের একটা লোক খুঁজে পাচ্ছেন না, তারা আগুন ধরানোর জন্য কোথেকে আসলো? ওই দিন সচিবালয় বন্ধ ছিল, ওরা কি প্যারাসুট দিয়ে নামছিল ওখানে? আসলো কোথেকে? আপনারা সচিবালয়কে সুরক্ষা দিতে পারেন নাই। আপনারা আপনাদের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকটা গোষ্ঠীর উপর, মন গড়া একটা গোষ্ঠীর উপর আপনি কল্পিত একটা শত্রু দাঁড় করাচ্ছেন, যে কাজটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো। কোথাও আগুন ধরলে আওয়ামী লীগ বলতো অগ্নি সন্ত্রাস, জামাত করেছে, বিএনপি করেছে। আর এরা এখন সেটা শুরু করছে, যে কোথাও কিছু হলে পরে এটা আওয়ামী লীগের দোষরা করছে, আওয়ামী লীগ করছে। তো আপনারা থামাইতে পারলেন না কেন? রাষ্ট্র ক্ষমতা সব আপনার কাছে, পুলিশ আপনার কাছে, বিডিআর, আর্মি, গোয়েন্দা সংস্থা, প্রশাসন সব আপনার কাছে। তাহলে আপনার চেয়ে ওরা বেশি পাওয়ারফুল হয়ে গেল? যদি ওরাই বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে তো বুঝতে হবে ওরাই ঠিক ছিল, আপনারা পারেন না, আপনার দুর্বল সরকার। সেইগুলি করতে পারেন না, ওইটা পারেন নাই।
ওইটা না পারে এখন আরেকদিকে নাটক করতেছেন মানুষ। এটা করে লাভ কি হবে মানুষের বুঝার আপনি আমারে? এই প্রোক্লেমেশন অফ আপনার রেভলিউশন করলেন, মানুষের লাভটা কি হবে? মানুষ কার বিরুদ্ধে জিতবে? জি এখন এইগুলি ভাই বেল পাবে না। আমি বললাম যে এগুলি বেল হবে না এখন। জি এগুলি কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। জি এখন এই যে রেভলিউশন বা প্রোক্লেমেশন যেটা 31 ডিসেম্বর হতে যাচ্ছে, আমরা 5ই আগস্টের ওই সময়টুকুতে ছাত্রদের ডাকে সকল রাজনৈতিক দলকে প্রায় একসাথে দেখেছি। আমরা তাদেরও মনোসমর্থন, সরাসরি সমর্থন সবকিছু আমরা দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু বর্তমান সময়ে এসে 31 ডিসেম্বর ছাত্রদের এই যে ঘোষণাটুকু বা যে কর্মসূচি, সেটা নিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা খুব একটা পজিটিভ সাইন পাইনি এখনো পর্যন্ত, বা বাকি রাজনৈতিক দলগুলো তারা কি করবে জানে না। রাজনৈতিক দলগুলো সরাসরি সমর্থন ছাড়া এটা ছাত্ররা কতটুকু সফল হতে পারবে বলে মনে করেন? পারবে না তো ভাই, পারবে না। আমি বললাম তো পারবে না। আচ্ছা বিএনপি কেন সাপোর্ট দিচ্ছে না বলেন তো ভাই? বিএনপি তো রাজনীতিটা বুঝি, বিএনপি তো জানে, বিএনপি তো জনগণের পালসটা বোঝার চেষ্টা করে যে জনগণ কি চায়। জনগণ এটা চায় না, ওরা যেটা চায় এটা জনগণের সঙ্গে চাহিদার সঙ্গে কোনো সম্পর্ক নাই। জনগণ চায় কালকে দ্রব্যমূল্য কমুক। এই ক্ষেত্রে এই স্টুডেন্টদের একটা পদক্ষেপ দেখছেন? একটা পদক্ষেপ দেখান তো আপনি। দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে তারা একটা পদক্ষেপ নিয়েছে কিনা? তারা এগুলি বদার না, তারা হলো কি সমস্ত নাটক করার জন্য। প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা করবে, করেন ভাই, দেখি আপনারা কি করেন। আপনারা কোন বিপ্লবটা করছেন এর দিন আর কোন বিপ্লবটা করবেন দেখি ভাই। এগুলি আমার বিবেচনা খুবই ছেলে মানুষ শিক্ষা। জি মাসুদ কামাল ভাই, আপনার একটা শব্দ আমি নিতে চাই, বলতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম একটা স্যাটায়ার ছিল যেটি নাটক কম করো প্রিয়, এটা জনপ্রিয় হয়েছিল। আপনি এখন আবার এগুলোকে আপনি নাটক বলছেন। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় আসি। সচিবালয় অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশের জন্য নতুন অস্থায়ী পাসের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারণ হিসেবে তথ্য মন্ত্রণালয় এর মধ্যে জানিয়েছে 3000-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড ভুয়া। এতে আসলে সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জ কি তৈরি হয়েছে সচিবালয়ের খবর বা ভেতরে কি ঘটছে সবকিছু জানার ক্ষেত্রে, বা আগুনের ঘটনায় সাংবাদিকরা তো জানতে পারছে কি তাহলে সঠিক তথ্য? যদি 3000-এর বেশি অ্যাক্রিডিটেশন কার্ড ভুয়া হয়, তার মানে ওনারা খুঁজে বের করছেন, ওইগুলি বাদ দিয়ে দিলেই হয়। ওইগুলি বাদ দিয়ে দিলেই হয়। সবারটা বন্ধ করতে হবে কেন? সকলেরটা বন্ধ করতে হবে কেন? আপনি 3000-এর বেশি ভুয়া যদি আপনি হিসাব করে বলছেন, তুমি বাদ দেন, কিন্তু আপনাদের তো সেই ক্ষমতা নাই। ওগুলি আইডেন্টিফাই করার দক্ষতা আপনাদের নাই। তো সেই নাইটা কেন, সেই কমতিটা কোথায় মাসুদ কামাল ভাই? ছিল নাই কেন তাদের সেই ক্ষমতা? আপনি যেমন একটু আগে বলছিলেন সব প্রশাসনের সবকিছু তাদের নিয়ন্ত্রণে। শুনেন, আমি বলি কেন নাই। নাই এই কারণে, আপনি যদি চশমা পরে সবকিছু দেখেন, কালো চশমা পরে সবকিছু কালোই দেখবেন, রঙিন চশমা পরে সবকিছু রঙিনই দেখবেন। আপনি যদি আপনার চশমা দিয়ে যদি আপনি সাংবাদিক দেখতেন, তাহলে বুঝতে পারতেন কে সাংবাদিক আর কে সাংবাদিক না। আপনি তো তা করেননি। আপনি চোখ দিয়ে দেখেছেন যে কে আমার সাংবাদিক, কে ওনার সাংবাদিক, কে তার সাংবাদিক, এইভাবে দেখেছেন। এই জন্য আপনি ঝামেলা পড়েছেন, এই জন্য আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। হিসাব সিম্পল। আপনি তো পেশাদার দৃষ্টিভঙ্গিতে দেখেন, আপনি তো নিরপেক্ষ দৃষ্টি থেকে দেখেন নাই। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, কতগুলি লোক এরা যে সাংবাদিক ছিল না, অ্যাজ ফর এক্সাম্পল, এই যে আপনার বিএনপি যে সাধারণ সম্পাদক ছিল দীপ আজাদ, সে সাংবাদিক না? শুধু সাংবাদিক ছিল, তারটা আপনি বাতিল করলেন কেন বলেন আপনি? আমি একটা বলি, আপনার আশিস সৈকত একজন সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সে সাংবাদিক না? তারটা বাতিল করলেন কেন? সাইফুল ইসলাম, সে বৈশাখী টিভি ছিল, সে সাংবাদিক না? বাতিল করলেন কেন? এরা তো সাংবাদিক, আপনার অপছন্দের সাংবাদিক, আপনি এই জন্য বাতিল করেছেন। তো এখন সাংবাদিক বাঁচতে যে যদি আপনি আপনার পছন্দ অপছন্দ খুঁজতে শুরু করেন, তাহলে তো ভাই আপনি আর নিরপেক্ষ থাকতে পারলেন না। আপনি তো একটা পক্ষ নিয়ে নিছেন। আপনি জামাতের সাংবাদিককে সাংবাদিক মনে করেন, আপনি বিএনপি সাংবাদিককে সাংবাদিক মনে করেন, আর সাংবাদিক মনে করেন না ভাই। সমস্যা তো এইটা আমাদের এই সাংবাদিকরাই করছে। আমাদের সাংবাদিকদের মধ্যে কেউ বিএনপি কেউ জামাত ভাগ করা আছে। জামাত বিএনপির এখন পাওয়ারফুল। আমি বিএনপি সাংবাদিক, বিএনপির বিএফএসি লিডার, সে এই সরকার পরিবর্তনের পরে যে আপনার কি বলে বসুন্ধরা কোম্পানির হয়ে গেছে, বিরাট একটা লিডার হয়ে গেছে, বসুন্ধরাকে রক্ষা করতে গেছে। তখন তো আপনার সমস্যা হয় নাই।
বসুন্ধরা মালিক তো বলছিল শেখ হাসিনাকে যে মরণেও আপনার সঙ্গে আছি, জীবনেও আপনার সঙ্গে আছি। যে তার প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাদের গুনি চৌধুরী গেল, কই তখন তো আপনার কোনো সমস্যা হলো না? তার তো একই সঙ্গে আপনি বাতিল করেন নাই, কেন করলেন না? সে কি তাহলে স্বৈরাচারের দোষর না? কিন্তু স্বৈরাচারের দোষরকে রক্ষা করার জন্য জি মাসুদ কামাল, আমরা শেষের দিকে আছি। জি আমরা শেষের দিকে আছি। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন। বলেন না নাটক কম করো প্রিয়, আমি ওই বললাম এরা নাটক করতে। জি আর একটা প্রশ্ন দিয়ে শেষ করব। অস্থায়ী পাস প্রদানের প্রক্রিয়ায় কি ধরনের মানদণ্ড বা শর্ত থাকা উচিত বলে আপনার মনে হয়? আমার কি মনে হয় এতে কিছু যায় আসে না, ওনাদের কি মনে হয় এতে যায় আসে? ওই বিএনপি এবং জামাতের সাংবাদিকরা বিষয়টা কমিটি করবে, তারা বলবে যে এই লোক বিএনপি করে, অথবা আগে বিএনপি করতো, অথবা জামাত করতো, অতএব তাকে পাস দেওয়া হোক, অথবা অন্য হিসাব ক্লিয়ার ভাই। অথবা কেউ কেউ বলবে আমি লুকিয়ে লুকিয়ে আওয়ামী ফোরামে ছিলাম, আসলে আমি জামাত, কিন্তু বলবে যেমন প্রেস ক্লাবে বেরিয়ে আছে, এখনই আছে অনেক লোক আছে যারা আওয়ামী ফোরাম থেকে ইলেক্টেড হয়েছে, কিন্তু তারা নাকি একসময় লুকিয়ে লুকিয়ে নাকি তারা একসময় শিবির করতো, ওই জন্য সে আছে। আর যারা নাই তারা নাই। তো এই সমস্ত নাটক এখন হতে থাকবে ভাই, কোনো কিছুই চেঞ্জ হয় নাই, খালি নামটা চেঞ্জ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব। সব আগের মতোই আছে। জি অনেক, ওই দল ছিল, এখন এই দল আসছে। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার